করেছে। দেখছি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। এরা যেভাবে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতে উঠেছে, তাতে এই পদ্মা নদীর ইলিশ মাছের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। দেখছিস ডাইনি, পরীরা কেমন জাদু শক্তি ব্যবহার করে জল থেকে ইলিশ মাছগুলো তাদের দিকে তুলে নিচ্ছে। তুই চিন্তা করিস না, আজ আমরা পরীদের হারিয়ে ওদের থেকে বেশি মাছ ধরবো। ঠিক তখনই নদীর উপরে মাথা তুলে স্বর্ণ জলপরি। এক্ষুনি থামো তোমরা। তোমরা প্রতিযোগিতায় মত্ত হয়ে নদীর মাছেদের বেপরোয়া ভাবে ধরেই চলেছো। প্রয়োজনের অধিক তোমরা মাছ নষ্ট করছো। জলপরির কথা শুনে ডাইনি ও পরীরা মাছ ধরা থামায়। তারপর ডাইনি বলে, কেন আমরা মাছ ধরা থামাবো? এই নদী আমাদের গ্রামের উপর দিয়ে বয়ে গেছে, আমরা যত ইচ্ছে মাছ ধরবো। এই নদীতে আর মাত্র কিছু মাছ অবশিষ্ট আছে। এরপর এই নদী মাছ শূন্য হয়ে গেলে তখন তোমরা কি করবে? সত্যি নদীর মাছ শেষ হতে বসেছে। হ্যাঁ, আর শোনো, যদি তোমরা দুই গ্রাম মিলেমিশে এই নদীর মাছেদের খাবার দিয়ে তাদের প্রতিপালন করে সংখ্যায় বাড়িয়ে তুলতে পারো, তাহলে আমি স্বর্ণ জলপরি তোমাদের কথা দিচ্ছি, আমি এমন এক আশ্চর্য ফলের গাছ তোমাদের উপহার দেব, যে কোনো সুস্বাদু খাবারের কথা ভেবে সেই ফলে কামড় দিলে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে সেই খাবার প্রকট হবে। এই কথা বলে স্বর্ণ জলপরি নদীর জলে ডুব দিয়ে চলে যায়। তারপর থেকে দুই গ্রামের ডাইনি ও পরীরা আবার মিলেমিশে থাকতে শুরু করে এবং তারা নদীর মাছেদের খাবার খাইয়ে প্রতিপালন করতে থাকে। জলপথ ধরে সাঁতরাতে সাঁতরাতে কিছুটা এগোতেই তারা লক্ষ্য করে যে নদীর নিচে চারিপাশে স্বর্ণ মুদ্রা, স্বর্ণ অলংকার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আবার কোথাও স্তূপ হয়ে রয়েছে। দেখো জলপরি মণিমালা, এখানে নদীর নিচে কত স্বর্ণ মুদ্রা, স্বর্ণ অলংকার পড়ে রয়েছে। মনে হচ্ছে আমরা ওই পিসাচিনীর উদক নগরীতে এসে পড়েছি। আমারও তাই মনে হচ্ছে। এবার চলো আমরা জলের উপরে যাই। এই কথা বলে মণিমালা জলপরি ও রত্নকুমার নদীর জল থেকে মাথা তুলতেই দেখে তারা এক ভিন্ন মায়াবী রাজ্যে এসে পড়েছে। আশেপাশের গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে, প্রজাপতি উড়ছে, শীতল ও স্নিগ্ধ বাতাস বইছে। আচ্ছা মণিমালা, বাতাসে কি তুমি কিছু পোড়ার গন্ধ পাচ্ছ? হ্যাঁ রত্নকুমার, আমিও একই গন্ধ পাচ্ছি। এখানকার পরিবেশ এমন মনোরম হওয়া সত্ত্বেও বাতাসে পোড়া গন্ধ কেন? চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি। আরো একটু এগিয়ে এসে দেখলো তারা আবারও জলে ডুব দিয়ে, রত্নকুমার, এখানেও তো তেমন কিছুই নেই, সবই তো বড়ই চমৎকার। এভাবে হবে না মণিমালা, চলো এবার আমরা মানব রূপ ধারণ করি। স্থলভাগে গিয়ে আশপাশটা ঘুরে দেখতে হবে। জলের মধ্যে থেকে আমরা এই নগরীর সম্পর্কে বেশি কিছু বুঝে উঠতে পারবো না। তারপর তারা মানব রূপ ধারণ করে সেই মায়াবী উদক নগরীর পথ ধরে হাঁটতে থাকে এবং কিছুটা পথ এগোনোর পরই, রত্নকুমার, ওই দিকে দেখো, ওই কুটিরে কেমন দাউ দাউ করে আগুন জ্বলছে। হ্যাঁ হ্যাঁ তাই তো, চলো তাড়াতাড়ি গিয়ে দেখি কিভাবে এমন আগুন লাগলো, আর কোনো রকম ভাবে ওই কুটিরটি বাঁচানো যায় কিনা দেখি। রত্নকুমার ও মণিমালা কুটিরের সামনে গিয়ে দেখে এক বৃদ্ধ হাউ হাউ করে কাঁদছে। এ কি, কি হয়েছে আপনার? এই কুটির কি আপনার? কুটিরে আগুন কিভাবে লাগলো? কে আপনারা? এই নগরীতে আপনাদের তো কোনোদিন দেখিনি, আর আমার কথা বলছেন? আমি হলাম উদক নগরীর রাজপুরোহিত। এই নগরীর প্রবেশদ্বারে যে রক্ষিণী রয়েছেন, তিনিই আমাদের এই নগরী উদ্ধার করার জন্য পাঠিয়েছেন। ও, বুঝতে পেরেছি। তাহলে তো আপনাদের কাছে সমস্ত কথা খুলে বলতে আমার কোনো অসুবিধে নেই। আজ থেকে 7 বছর আগে এই নগরী ছিল খুবই সমৃদ্ধশালী, কিন্তু যেদিন রাজকুমারী পদ্মকুমারী জন্মগ্রহণ করলেন। পুরোহিত মশাই, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না,
আপনার গণনা সম্পূর্ণ হলো? মহারাজ, আর কিছুক্ষণের মধ্যেই আপনার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতে চলেছে, কিন্তু গণনা অনুযায়ী আমি বেশ বুঝতে পারছি এই সন্তান জন্মানোর সাথে সাথেই এই নগরীতে একটা কালো ছায়া নেমে আসতে মার মার একটু ব্যাস, একটু লাহে লাহে। আয় আয় আয়। এত কে 17 সেকেন্ড হয়ে গেছে গে। চলে গা।